আসসালামু আলাইকুম এভরিওয়ান। নিয়তি গল্পের শেষ পার্ট, আর এই পার্টটি শুরু করার আগে কিছু বলতে চাই। তো তোমরা হয়তো এই গল্পটি পছন্দ করতেছো না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে এই গল্পটি একটি থ্রিলার গল্প, যার কারণে তোমরা অনেকেই বুঝতে পারছো না। তো যাই হোক, নেক্সটে ভালো কোনো গল্প নিয়ে আসার চেষ্টা করব। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। জল্লাদ যখন ফাঁসির দড়িটা টানে, ঠিক তখনই একটা নেকড়ে এসে নীলকে নিয়ে অদৃশ্য হয়ে যায়। নীলের হদিশ এখনো পাওয়া যায়নি। ঠিক তখনই ঋতুর মুখে হাসি ফোটে, মানে নীল এখনো জীবিত আছে, কিন্তু কোথায়? ঋতু বলল এটা কাল লাশ। পুলিশ বলল এটা একটা বেওয়ারিশ লাশ। থানা মেটানোর জন্য জেলা সাহেব এটা দেন। ঋতুর মুখে হাসি দেখে মাহি বলে, তুই কি পাগল হয়ে গেলি নাকি? স্বামী ওইদিকে মরছে আর তুই হাসছিস। একটা নেকড়ে এসে তোর বরকে বাঁচিয়েছে আর তুই সেটা বিশ্বাস করছিস। ঋতু বলল নীল বেঁচে আছে। মাহি বলল, তুই পাগল হয়ে গেছিস ঋতু, এইসব রূপকথার গল্পে সম্ভব, বাস্তবে না। ঋতু বলল, দেখ না কি হয়। ঋতু এখন ফুরফুরে মনে অনেক ফুর্তি, নীল বেঁচে আছে। এইদিকে নীল তার সহযোগী লিও মানে নেকড়েকে নিয়ে মিনার বাসায় আসে, যে নীলের বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল। মিনা ছিল ফারিয়ার বান্ধবী। সন্ধ্যা নামতেই নীল হাজির হয় মিনার রুমে। মিনা তখন নিজের ফোন টিপতেছিল। নীল বলল, মিনা আমাকে ফাঁসির দড়িতে ঝুলাতে চেয়েছিলি তাই না সোনা বাবু? মিনা বলল, নীল তুমি, তোমার নাচ ফাঁসি? নীল বলল, আমাকে ফাঁসি দিবে এমন দড়ি আছে নাকি? মিনা চিৎকার দিবে এমন সময় নেকড়ে লিও রুমের ভিতর ফু দিল, আর মিনার আওয়াজ ছোট হয়ে গেল। মিনা যতই চিৎকার করছে কিন্তু কোনো আওয়াজ বের হচ্ছে না। নীল সোফা থেকে উঠে ধাক্কা দিয়ে মিনাকে বিছানায় ফেলে দেয়, আর লিওর দিকে নীল হাত বাড়িয়ে দেয়। লিও একটি ধারালো ছুরি দেয়। নীল ছুরিটা নিয়ে মিনার এক হাত কেটে ফেলে, আর রক্ত পিনিক দিয়ে বের হয়। তারপর আবার লিওর দিকে হাত বাড়ায়। লিও একটা গ্লাস দেয়, মিনার রক্ত দিয়ে গ্লাসে ভরে রক্ত পান করে। মিনা ব্যথায় মরে যাওয়ার মতো চিৎকার করছে, কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না। নীল আবার ছুরির মাথা দিয়ে মিনার চোখ তুলে লিওর দিকে ছুঁড়ে দেয়, আর লিও তা মুখ দিয়ে ক্যাচ ধরে খেতে থাকে। এইভাবে মিনার প্রত্যেকটি অঙ্গ কেটে লিওকে দেয়, কিন্তু মিনার কলিজার মাথার মস্তিষ্ক সাথে নাই। নীল চলে যাওয়ার তার কিছুক্ষণ পর রিবাস আসে। এসেই দেখে মেঝে তার বিছানায় রক্ত। রিবাস বুঝতে পারে মিনাকে মেরে ফেলেছে ইথান। নীল আর লিও মিনাকে মারার পর যায় ইমরানের কাছে, যে নীলকে ছাদ থেকে নামতে দেখেছিল। কিন্তু নীল বুঝতে রিভার্স তার পিছু নিয়েছে, তাই নীল ইমরানকে 5 খণ্ড করে আর ইমরানের কলিজা নিয়ে নেয়। কিন্তু এখানেও রিভার্স আসতে লেট করে ফেলে। ইমরানকেও মেরে ফেলেছে ইথান। এখন বাকি শারমিন, যাকে নীল মনের মতো করে খুন করবে, যার কারণে নীল ভালোভাবে ফেসে গিয়েছিল। শারমিনের রুমে যাবে, কিন্তু দরজায় দাঁড়িয়ে আছে রিভার্স। লিও ভয় পেয়ে ইথানের পিছনে যায়। ইথান বলল, কি রিভার্স, তুমি আমার পিছনে লেগেছো কেন? রিভার্স বলল, মাফ করবেন ইথান। ইথান বলল, রিভার্স তোমার সাহস তো কম না, তুমি আমার নাম ধরে ডাকছো? রিভার্স বলল, মাফ করবেন, আপনি আর রাজকুমার নেই, আপনাকে দেখা মাত্রই মেরে ফেলার অনুমতি আছে, আপনি যে কোনো দেশের জন্য বিপজ্জনক। ইথান বলল, তুমি ভুলে যাচ্ছ রিভার্স। রিভার্স বলল, আমি আপনার মায়ের মানে রানী এলিজার হুকুমের গোলাম, উনি যা বলবেন তাই হবে, আপনাকে এখন মরতে হবে ইথান। ইথান বলল, তুমি ভুলে যেও না আমি রাজকুমার, পারলে আমাকে ধরে দেখাও। নীল তার মায়া শক্তি ফিরে পেয়েছে। অদৃশ্য হয়ে শারমিনের গলা কেটে পালিয়ে যায় নীল, কিন্তু রিভার্স কিছুই করতে পারে না। রিভার্স হচ্ছে রানী এলিজার নিজস্ব গুপ্তচর আর একজন শক্তিশালী যোদ্ধা। রিভার্সের মতো শক্তিশালী আর দ্বিতীয়টা নেই। নীল একা নিজের বাড়িতে যায়। ঋতু তখন ঘুমাচ্ছিল, তার পাশেই মাহি ঘুমাচ্ছিল, কিন্তু নীল মাহিকে চিনে না, তাই ঋতুকে ডাকে না। ঋতুকে না ডেকে নীল দেয়ালের কাছে যায়, আর গোপন দরজাটা খুলে যায় এমন, আর নীলের মেয়ে দুটো দৌড়ে যায় নীলের কাছে আর জড়িয়ে ধরে। প্রায় 10 মিনিট পর ঋতুর ঘুম ভেঙে যায়। কোনো কিছু খাওয়ার শব্দ ঋতুর কানে আসে। ঋতু আস্তে আস্তে যেখান থেকে আওয়াজ আসছে সেই দিকে যায়। ভালো করে তাকিয়ে দেখে দেয়ালের গোপন দরজাটা খোলা। ঋতু বুঝতে পারে নীল আসছে, তাই নিজ গতিতে ছুটে চলে নীলের কাছে ঋতু। কিন্তু গোপন দরজা দিয়ে প্রবেশ করতেই দেখে নীলের মেয়ে দুটো কিছু খাচ্ছে, কিন্তু মুখ লাল হয়ে আছে। ঋতুর পা থমকে যায় আর দরজার আড়ালে লুকিয়ে যায়। উকি মেরে দেখে নীলের মেয়ে দুটোর হাতে কলিজা মনে হচ্ছে, আর মুখে রক্ত, কাঁচা কলিজা খাচ্ছে। কলিজা খাওয়া শেষ হয় এমন সময় নেকড়ে আসে, হাতে একটা মানুষের কাটা মাথা। নেকড়েটা মাথাটা চেপে ধরে, আর নাক মুখ দিয়ে মাথার মস্তিষ্ক বের হয়। হেলেনার সামনে দিতেই খেয়ে ফেলে ছোট বাচ্চা দুটো। ঋতু তাকিয়ে দেখছে হেলেনাকে কিভাবে খাচ্ছে। ঋতু নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। ঋতু লুকিয়ে লুকিয়ে দেখছে। ঠিক এমন সময় ঋতু বুঝতে পারলো তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। ঋতু ঘাড় ঘুরিয়ে দেখে কালো পোশাকে একজন দাঁড়িয়ে আছে। সে আর কেউ নয়, রিভার্স। ঋতু কল্লাটা ধরে চিৎকার দিবে, ঠিক তখনই রিভার্স ঋতুর মুখ চেপে ধরে। রিভার্স বলল, চুপ চুপ, চিৎকার করবেন না। কিন্তু কে শোনে কার কথা? ঋতুর মুখ আরো চেপে ধরায় ঋতু ভাবলো হয়তো এখনই তার মাথা কেটে নিয়ে যাবে, তাই রিভার্সের হাত থেকে বাঁচার জন্য আরো ছটফট করছে। তখন রিভার্স ঋতুর সাথে না পেরে ঋতুকে বাইরে নিয়ে যায়, আর ঋতুর মুখ ছেড়ে রিভার্স বলে, আপনাকে বলছি চুপ থাকতে, কিন্তু কেন আমার কথা শুনছেন না? ঋতু হাঁপাতে হাঁপাতে বলে, আপনি গলা কেটে মাথা নিবেন না? রিভার্স অবাক হয়ে বলল, আমি আপনার মাথা কেটে নিব কেন? ঋতু বলল, আমি জানি নীল বলছে আমার মাথা নিয়ে নাকি আপনি অভিশাপ মুক্ত হবেন।
রিভার্স বলল, কি আপনার মাথা নিয়ে? আর এই নীলটাকে? ঋতু বলল, ও নীল বললে তো চিনবেন না, ইথান বলছে আমাকে। রিভার্স বলল, তার জন্য আপনি এইভাবে নিজের মাথা ধরে আছেন? ঋতু বলল, জি। রিভার্স বলল, আমি রিভার্স, রানী এলিজার খাস গোলাম, আমি জন্ম থেকে এমন কোনো অভিশাপ পাইনি। ঋতু বলল, তাহলে আমার পিঠের নীল দাগটা? রিভার্স বলল, কি নীল দাগ, কই দেখি। ঋতু বলল, আমার পিঠে। রিভার্স বলল, কই দেখি। ঋতু বলল, আপনাকে দেখাবো কেন, আপনি একজন পরপুরুষ। রিভার্স বলল, আমাকে শুধু দাগটাই দেখান, আর কিছু দেখাতে হবে না। ঋতু অনেক কষ্ট করে শুধু নীল দাগটাই রিভার্সকে দেখায়। রিভার্স বলল, এটা তো ইথানের মায়া দাগ, এর মাধ্যমে আপনার উপর নজর রাখে। ঋতু মুচকে হাসে আর মনে মনে ভাবে, নীল আমাকে কত ভালোবাসে। ঋতুর ঠোঁটে হাসি দেখে রিভার্স অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি হাসছেন? ঋতু বলল, হাসবো না তো কি করব, আমার স্বামী আমাকে এত ভালোবাসে, আমাকে চোখে চোখে রাখে। রিভার্স অবাক হয়ে বলল, আপনি আর ইথান বিয়ে করছেন? ঋতু বলল, হুম। রিভার্স আর কিছু বলল না। এমন সময় রিভার্স ঋতুকে চুপ করতে বলল। কেউ আসার শব্দ শুনতে পেল, কান খরা করে দাঁড়িয়ে আছে। রিভার্স নিজের অস্ত্র বের করে তাক করে দাঁড়িয়ে আছে, কিন্তু রিভার্সের হাত থেকে অস্ত্র পড়ে যায়। ঋতু ফিসফিস করে বলছে, আরে ফেলে দিলেন কেন, কেউ আসছে তো। কিন্তু রিভার্স কারো গায়ের পরিচিত একটা সুগন্ধি রিভার্সের নাকে আসে। সে আর কেউ নয়, সোফিয়া। সোফিয়ার হাত থেকেও তলোয়ার পড়ে যায়। দৌড়ে রিভার্সকে জড়িয়ে ধরে আর 5 মিনিট লিপকিস করে দুইজনে। ঋতু তো ঘৃণায় মরে যাচ্ছে, এত একটা বিচ্ছিরি লোকের মুখে কিস, দেখতে কালো কুচকুচে, কি বিচ্ছিরি, ওয়াক ওয়াক করতে থাকে। মেয়েটিকে দেখে ঋতুর যা মনে হলো, মেয়েটি ফর্সা মনে হয়, কিন্তু ঋতু ভেবে পাচ্ছে না এত সুন্দরী মেয়ে হয়ে এমন একটা কালো ছেলের সাথে কেমনে কি। কিছুক্ষণ পর সোফিয়া জিজ্ঞেস করলো, এটাই কি সেই মেয়ে? রিভার্স বলল, উনি ইথানের স্ত্রী। সোফিয়া বলল, কি স্ত্রী? OMG। ঋতু বলল, কি ব্যাপার, আমি ইথানের স্ত্রী, এটা শুনে এত অবাক হচ্ছেন কেন আপনারা? রিভার্স বলল, সেটা পরে বলবো। সোফিয়া বলল, আচ্ছা এবার চলেন। ঋতু বলল, আমি আপনাদের সাথে কোথায় যাব? রিভার্স বলল, আমাদের সাথে না গেলে আপনি বিপদে পড়বেন। ঋতু বলল, আমার আবার কিসের বিপদ? সোফিয়া বলল, আপনি জানেন ইথানকে? ইথান হচ্ছে দানব, কিন্তু যার ভিতরে 3টা রূপ আছে, মানুষ, ভ্যাম্পায়ার, জম্বি। এই 3টাকে এক করতে চেয়েছিল ইথান, নিজেকে আরো শক্তিশালী করে তুলতে চেয়েছিল। এক এক করে 3টাই নিজের শরীরে প্রবেশ করিয়েছে ঠিকই, কিন্তু নিয়ন্ত্রণ নেই, যার ফলে ইথান আজ ভয়ঙ্কর দানব। ঋতু বলল, ইথানের শরীরে নীল রক্ত কেন? রিভার্স বলল, যখন ইথান 3টা শক্তি একত্র করে নিজের শরীরে প্রবেশ করায়, তখন রক্ত লাল থেকে নীল হয়ে যায়, আর যার ফলে ইথানের জন্মদাত্রী মা রানী এলিজা নিজের একমাত্র ছেলেকে হত্যার নির্দেশ দিয়েছেন। ঋতু বলল, আমি এসব বিশ্বাস করি না। সোফিয়া বলল, আপনি বিশ্বাস না করলে ইথানের স্ত্রীর মতো আপনাকেও মরতে হবে। ঋতুর তখন মনে পড়ে, তার মানে আপনি ইথানের মাসুম বাচ্চা হেলেনাকে মারতে চেয়েছিলেন। সোফিয়া তখন রিভার্সের মুখের দিকে তাকিয়ে থাকে, কারণ ঋতুর কথাটা সত্যি। ঋতু হয়তো জানে না ঋতুর নিজ হাতে ইথানকে হত্যা করতে হবে। সোফিয়া বলল, ঋতু তোমাকেই হত্যা করতে হবে। ঋতু বলল, আমি কোনোদিন পারবো না নিজের স্বামীকে মারতে, আর আমি তোমাদের কথা কেন বিশ্বাস করব? রিভার্স বলল, তুমি যদি ইথানকে না মারো, তাহলে এই তোমার শহর মৃত্যুর মিছিলে পরিণত হবে, যার জন্য দায়ী হবে তুমি। ঋতু বলল, আমি হব মানে? আমি কেন হব? সোফিয়া বলল, কারণ নিয়তি তোমাকে এই দায়িত্বটা দিয়েছে। দেখো ঋতু, ইথান জানে তুমি ছাড়া আর তাকে কেউ মারতে পারবে না, আর তার জন্য ইথান বিবাহ নামক মায়াজালে তোমাকে আবদ্ধ করে, যাতে সেই জাল তুমি কোনোদিন ছিটতে না পারো। ঋতু ইথানকে কোনোদিন হত্যা করতে পারবে না, কারণ অনেক ভালোবাসে ইথানকে, কিন্তু এইদিকে নিজের সুখের জন্য শহরটাকে মৃত্যুপুরীতে পরিণত করব এমন হয় না। ঋতু সোফিয়া রিভার্সকে বলল, আমাকে কিছুদিন সময় দাও, আমি ভেবে দেখি। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখে মাহি নেই। খাটের বিছানার উপর একটা চিঠি। মাহি লিখে গেছে, আমার জরুরি একটা কাজ পড়ে গেছে, তাই তাড়াহুড়ো করে চলে আসলাম। তোকে অনেকবার ডাকছি, কিন্তু তুই ঘুমে বিভোর ছিলি, কোনো সারা শব্দ পেলাম না, তাই চলে আসলাম। তুই কিছু মনে করিস না, তাক করিস না, ভালো থাকিস। হঠাৎ ঋতুর রাতের কথা মনে হলো, কিন্তু অনেক কিছু ভুলে গেছে, স্বপ্নের মতো মনে হচ্ছে। ঋতু বেডরুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে গেল। দেখলো নীল সোফার উপর শুয়ে আছে, শীতে একদম জড়সড় হয়ে। ঋতু গায়ের উপর একটা চাদর ছড়িয়ে দিল। কিছুক্ষণ নীলের মুখের দিকে তাকিয়েছিল, তারপর কিছু একটা ভেবে মুচকে এসে রান্নাঘরের দিকে গেল নাস্তা বানাতে। কিছুক্ষণ পর ঋতু কারোর হাতের স্পর্শ পেল। ঋতু তখন কড়াইয়ে ডিম ভাজি করছিল। ঋতু নীলের হাতের স্পর্শ পেয়ে চমকে ওঠে, কিন্তু বুঝতে পারে যে নীল, কিন্তু ঘাড় ঘুরিয়ে দেখতে যাবে, ঠিক তখনই নীল ঋতুকে পেছন থেকে আরো শক্ত করে জড়িয়ে ধরে, আর নীল নিজের ঠোঁট আর নাকটা ঋতুর ঘাড়ে নরম গালে চেপে ধরে আদর করতে থাকে। ঋতু বাধা দেয় না। এমন সময় দরজার আড়াল থেকে বলে ওঠে, বাবা, উনি কি চোর, যেভাবে ঝাপটে ধরে আসো? নীল ঋতুকে ছেড়ে দিয়ে দূরে সরে যায়। তাকিয়ে দেখে হেলেনা দাঁড়িয়ে আছে। নীল বলল, না মামুনি, মানে। হেলেন বলল, ও বুঝতে পেরেছি, আন্টি ভয় পেয়েছিল তাই ওনাকে ধরেছিলে। নীল বোকার মতো মাথা নাড়িয়ে বলল। ঋতু লজ্জা পেয়ে নিজের কাজে মন দিল। নীল 2 মেয়েকে নিয়ে নাস্তার টেবিলে বসে আছে। হঠাৎ ঋতুর মনে হলো, রাতে তো হেলেনা মানুষের মাথা, মনে পড়তে সবকিছু মনে পড়ে যায়, কিন্তু এখন আবার নীলের মায়ে পড়ে যায়, কারণ নীলের সকালের আদর, 2টা মেয়ে, এইসব কিছু মিথ্যা।
আর নীলকে কিভাবে খুন করবে। দুইটা মেয়ে বাবা হারা হয়ে যাবে, মা তো অনেক আগেই হারিয়েছে। এইসব ভাবতে ভাবতে নাস্তা নিয়ে টেবিলে গেল। এমন সময় হেলেনা ঋতুকে বলল, মা আমাকে 2টা ডিম দাও, আমি ডিম খাবো। আর হেলেন বলল, মা আমাকে 1 গ্লাস দুধ দাও, আমি দুধ খাবো। ঋতু তো অবাক, যাদের মুখে মা ডাক শোনার জন্য অস্থির হয়েছিল তারা আজ মা ডাকছে। ঋতুর মনটা আজ খুশিতে ভরে গেল। এই খুশিতে নীলের গালে একটা ভালোবাসার পরশ দিল মেয়েদের চোখ ফাঁকি দিয়ে। নাস্তা শেষ করে নীল বাহিরে গেল, অনেকদিন জেলে ছিল আর মেয়ে দুটো বেডরুমে খেলা করছে। ঋতু রান্নাঘরে প্লেটগুলো পরিষ্কার করছিল। এমন সময় রিভার্স আর সোফিয়া হাজির। সোফিয়া বলল, তুমি এসব কি করছো? ঋতু বলল, দেখো আমার সুখের সংসারে আগুন লাগাতে আসবে না। সোফিয়া বলল, তোমার একটু সুখের জন্য দুধকলা দিয়ে কালসাপ পুষবে? ঋতু বলল, মুখ সামলে কথা বলবে, তুমি এখন আমার বাসা থেকে বের হয়ে যাবে, তা না হলে নীলকে ডাকতে বাধ্য হব। রিভার্স বলল, তুমি বুঝতে পারছো না, তুমি মায়ার মধ্যে আছো, নীলের মায়া জালে আরো ফেসে যাচ্ছ। ঋতু চিৎকার দিয়ে বলে, অনেক হয়েছে আন্না, তোমরা এখনই চলে যাবে, এখনই। রিভার্স বলল, ঠিক আছে, কিন্তু একটা কথা বলতে চাই। ঋতু বলল, আমি আর কোনো কথা শুনতে চাই না। সোফিয়া বলল, আমরা আর আসবো না, কিন্তু রিভার্সের শেষ কথাটা শোনো। ঋতু বলল, ওকে, কিন্তু এটাই শেষ। রিভার্স বলল, আচ্ছা তোমার চোখ বন্ধ করো। ঋতু বলল, কেন? রিভার্স বলল, আহা করোই না। ঋতু চোখ বন্ধ করতেই সোফিয়া ঋতুর পিঠের নীল দাগটা হাত দিয়ে চেপে ধরে, আর রিভার্স নিজের বুড়ো আঙুল দিয়ে ঋতুর কপালে চেপে ধরে। কিছু একটা বলে ফু দিতেই ঋতু চুপ হয়ে যায়। ঋতুকে ছেড়ে দেওয়ার সাথে সাথে ঋতু ছিটকে দূরে পড়ে যায় আর সারা শরীর দিয়ে ঘাম ধরছিল। সোফিয়া বলল, চোখ বুঝে কি দেখতে পেলে? এবার তো সবকিছু বিশ্বাস হয়েছে। ঋতু বলল, এবার আমার বিশ্বাস হয়েছে। ঋতু নীলের অতীত দেখতে পায়, কিভাবে দানব হয়েছে আর কতজনকে কিভাবে খুন করেছে। নীল একদিক দিয়ে ঋতুকে ভয় দেখাতো, আবার সে নিজেই বাঁচাতো। যেমন সেই রাতে নীল ছিল হোটেলে আর নীলকেই বস বলছিল, কারণ নীল অপরাধ জগৎটাকেও পরিচালনা করত। ঋতু বলল, নীলকে কিভাবে মারতে হবে? রিভার্স বলল, আমরা রাতে আসবো, তখন বলবো। আর ভুলেও যেন ইথান জানতে না পারে। যদি ইথান জানতে পারে তুমি ইথানের ব্যাপারে সব জানো, তাহলে তোমার বিপদ নিশ্চিত। ঋতু বলল, ইথান কোনোভাবেই জানতে পারবে না। ঋতু রিভার্সকে নির্ভয়ে থাকতে বলল, কোনোভাবেই নীল কিছুই জানতে পারবে না। দিন গড়িয়ে রাত হলো। সারাদিন পর নীল বাসায় ফিরল। রাত তখন 10টা বাজে। নীল এসে দেখলো ঋতু তার 2 মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। এবার নীলের মনে হলো, যাক, বাচ্চা দুটোর মা পাওয়া গেল। ঋতুকে নীল আর ডাকলো না, ভাবলো ঘুমাক, আমি খেয়ে শুয়ে পড়ি। নীল নিজে খাবার বেড়ে খেয়ে ঋতুর পাশে শুয়ে পড়লো। নীল শুয়ে পড়তে ঋতু নীলের দিকে ঘুরে। নীল বলল, তুমি ঘুমাওনি? ঋতু বলল, তোমাকে ছাড়া কেমনে ঘুমাই বলো? সেই যে সকালে বের হলে একবারও খবর নিলে না। আমার কথা বাদ দিলাম, মেয়েদেরও না। নীল বলল, মেয়েদের জন্য তুমি তো আসো। আচ্ছা ঋতু, তুমি আমাকে কতটা ভালোবাসো? ঋতু বলল, হঠাৎ এই প্রশ্ন? নীল বলল, বলো না। ঋতু বলল, তোমার দেহে যতদিন নিঃশ্বাস থাকবে ঠিক ততদিন আমার দেহও থাকবে। নীল তখন ঋতুর কপালে ভালোবাসার পরশ দেয়। নীল বলল, জানো ঋতু, আজ হচ্ছে আমার সবচাইতে খুশির দিন। ঋতু বলল, কি, আমাকে বলবে না? নীল বলল, এখন না, কাল সকালে বলবো। ঋতু বলল, না, এখন বলবা। নীল বলল, এখন বলা যাবে না, কাল বলবো। এই বলে ঋতুর ডান হাতটা নীলের বুকে রাখে। কিছুক্ষণ চোখ বন্ধ রাখে, কিন্তু বাম হাত দিয়ে ঋতু নীলের বুকে বিষাক্ত ছুরি বসিয়ে দেয়। নীল চোখ খুলে তাকিয়ে দেখে তার বুকে বিষাক্ত ছুরি। নীল অবাক হয়ে বলল, ঋতু, এটা তুমি কেন করলে? আমি ভাবতেও পারছি না। ঋতু বলল, কেন? যখন তুমি এতগুলো নিরীহ মানুষের বিনা কারণে জীবন নিয়েছিলে তখন আমিও ভাবতে পারিনি। নীল বলল, তুমি না আমাকে ভালোবাসতে? ঋতু বলল, বাসতাম, কিন্তু কোনো খুনিকে নয়। নীল বলল, আমি জানি আমি অপরাধী, কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে কাউকে খুন করিনি। ঋতু বলল, নীল, তুমি ভুলে যেও না তুমি দানব। নীলের মুখটা আস্তে আস্তে বিষের প্রভাবে আরো নীল হয়ে আসছে। কষ্টে নীলের বুকটা ফেটে যাচ্ছে। নীল বলল, আমি মরে যাই তাতে আমার দুঃখ নাই, কিন্তু আমার মেয়ে দুটোকে কে দেখবে? আর আমি তোমাকে সত্যি ভালোবাসি। আর একটা কথা, আলমারিতে একটা কথা শেষ না হতেই রিভার্স আর সোফিয়া এসে তলোয়ার দিয়ে নীলের মেয়ে হেলেনার মাথা দেহ থেকে আলাদা করে ফেলে এক কোপে। নীল তখন চিৎকার দিয়ে ওঠে, কিন্তু কোনো লাভ নেই, নীলের শক্তি ফুরিয়ে গেছে। ঋতু চিৎকার দিয়ে ওঠে, রিভার্স, তুই এটা করলি? মাসুম মেয়ে দুটোকে কেন মেরে ফেললি? সোফিয়া বলল, ঋতু, এরাও দানব ছিল, দানবের মেয়ে দানব, এরাও নীলের মতো হতো। ঋতু বলল, সেটা তোরা আমাকে আগে বলিসনি কেন? হেলেনার মাথা ছিটকে দূরে গিয়ে পড়ে। নীল বলল, তুই এত বড় বেঈমান, আগে জানতাম না। তুই মাসুম বাচ্চা দুটোকেও মেরে ফেললি। তুই আমার কথা শেষও করতে দিলি না। আলমারিতে রাখা আছে হেলেনার দানব থেকে মানুষ হওয়ার ওষুধ, কিন্তু তোর মৃত্যুটাও আমার মেয়ের মতোই হবে। বলেই নীলের দেহ থেকে প্রাণ পাখি ত্যাগ করে। ঋতু তখন চিৎকার দিয়ে বলে, এটা আমি কি করলাম? সোফিয়া বলল, এটা ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না, আমরা এখন আসি। কিন্তু এমন সময় একটা বার্তা আসলো রিভার্সের কাছে। রিভার্স বলল, ঋতু, এখন তোমাকে মরতে হবে। ঋতু বলল, আমাকে কেন মরতে হবে? রিভার্স বলল, কারণ তুমি দানবের স্ত্রী ছিলে, তোমার রক্তে আর পেটে দানবের সন্তান। ঋতু বলল, না, এটা হতে পারে না, আমি মরতে চাই না। ঋতু দৌড়ে পালাতে গেলে সোফিয়া ঋতুর সামনে দাঁড়ায়।
সোফিয়া বলল, তুমি কোথায় যাচ্ছ ঋতু? ঋতু বলল, আমি মরতে চাই না। রিভাস বলল, তোমাকে তো মরতে হবেই, কারণ তোমার গর্ভে দানব আছে, তোমার রক্তে দানবের রক্ত মিশে গেছে। সোফিয়া এক হাত দিয়ে ঋতুর মাথা ধরে তলোয়ার তুলে কোপ দিতে যাবে, ঠিক এমন সময় কেউ একজন সোফিয়ার পিঠে লাথি মারে। সোফিয়া ছিটকে দূরে পড়ে যায়, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। এক রুমে 3 জন ছাড়া আর কেউ নেই। রিভাস সোফিয়াকে ডেকে বলে, এখানে কেউ আছে, সাবধানে। রিভাস গুটি গুটি পায়ে ঋতুর দিকে যায়, তলোয়ার তুলবে, এমন সময় পেছন থেকে কেউ টেনে ধরে। রিভাস নিজের সর্বোচ্চ মায়া শক্তি দিয়ে দেখার চেষ্টা করে কে ঋতুকে বাধা দিচ্ছে দেখার জন্য, কিন্তু রিভাস অকৃতকার্য। সোফিয়া বলল, দেখতে পেলে কে বাধা দিচ্ছে? রিভাস হতাশ কণ্ঠে বলল, পেলাম না। সোফিয়া বলল, চলো দুজনে আক্রমণ করি। দুজনে প্রস্তুত নিয়ে ঋতুর উপর আক্রমণ করতে তলোয়ার আটকে যায়, সামনের দিকে আর যায় না। অদৃশ্য শক্তিটি যখন দুজনের হাত থেকে তলোয়ার কেড়ে নেয় আর পাটকাঠির মতো তলোয়ার দুটো ভেঙে ফেলে, রিভাস আর সোফিয়া পিছিয়ে যায়, কারণ রানী এলিজার দেওয়া তলোয়ার কোনো সাধারণ তলোয়ার না, মায়াশক্তিতে ভরা এই তলোয়ার। ইথান আর ইথানের মেয়েদের লাশ নিয়ে রিভাস আর সোফিয়া তখনই অ্যাথেন্স শহরে ফিরে যায় রানী এলিজার কাছে। তখন রাত গভীর, রানী এলিজা ঘুমাচ্ছিলেন। গভীর রাতে মহলে প্রবেশ করা খুব কঠিন, সে যেই হোক, কিন্তু রিভার্সের কাছে দুধ ভাতের মতো, কারণ সোফিয়া আর রিভার্স যখন একসাথে তো কে আটকায়। কিন্তু সব দরজা পার করে গেলেও কিন্তু রানীর দরজা আর পার করতে পারে না। দরজায় নতুন প্রহরী, একজন মেয়ে, প্রহরী বলা যায় না, দাসী বলে যাকে। দাসী বলল, আপনি কে যে এত রাতে রানীর শরণার্থী? আমি রিভার্স, রানীর খাস গুপ্তচর। দাসী বলল, আপনি গুপ্তচর, কিন্তু গোপনভাবে আসবেন, আর সাথে উনি কে? রিভার্স বলল, এই মহলের ভিতরে সবাই চিনে জানে, কিন্তু বাইরে কেউ জানে না। আর সাথে উনি সোফিয়া, রানীর দেহরক্ষী, কিন্তু আমার সাথে একটা জরুরি কাজে গিয়েছিল। দাসী বলল, ও আচ্ছা, কিন্তু আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন না, কারণ রাতে রানীকে বিরক্ত করার নিষেধ, অনুমতি নেই। রিভার্স বলল, কিন্তু রানীকে খুব দরকার আমাদের। দাসী বলল, মাফ করবেন, কাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। রিভার্স বলল, আপনি বুঝতে পারছেন না কেন, আমাদের খুব প্রয়োজন। দাসী বলল, আপনারা চলে যান, না হলে বন্দি করতে বাধ্য হব। বন্দি করার কথা শুনে রিভার্সের রাগ হয়ে যায় আর দাসীকে লড়াইয়ের জন্য আহ্বান করে, কিন্তু সোফিয়া রিভার্সের সামনে দাঁড়িয়ে বলে, এর জন্য আমি যথেষ্ট। লড়াই শুরু করবে এমন সময় গম্ভীর কণ্ঠে উচ্চস্বরে আওয়াজ আসে, থামো সবাই। রানীকে দেখে 3 জনই তামিজ করলো। দাসী বলল, মহারানী উনারা? রানী এক হাত উঁচু করলো। দাসী বুঝে গেল তার এখানে চুপ থাকতে হবে। রানী বলল, বলো রিভার্স, এত রাতে কি জন্য এসেছো? কি এমন খবর যে গভীর রাতে আসতে হলো? রিভার্স চুপ। রানী বলল, কি হলো, কথা বলছো না কেন? রিভার্স হাত দিয়ে ইশারা দিতেই 8 জন প্রহরী ইথান আর ইথানের মেয়েদের লাশ কাঁধে নিয়ে করে এসে রানীর সামনে রাখে। লাশ দেখে রানীর চোখে মুহূর্তে জল এসে যায়, কিন্তু রানী জেনেও না জানার ভান করে বলল, এগুলো কাল লাশ রিভার্স। রিভার্স বলল, মহারানী, ছোট মহারাজা আর ওনার মেয়েদের। কথাটা শুনে সোফিয়ার কাঁধে ভর দিয়ে পড়ে যাওয়ার উপক্রম প্রায়। ছেলের শোকে কাতর মহারানী সোফিয়া রানীর হাত ধরে নিয়ে বসায়। রানী বলল, রিভার্স। রিভার্স বলল, জি মহারানী। রানী বলল, আমার সোনার টুকরো ছেলেটাকে মেরেই ফেললে? রিভার্স চুপ। রানী বলল, আমার ছোট ছোট সোনার টুকরো নাতনিকেও মেরে ফেললে? ওরা তো অপরাধ কি জিনিস জানেই না। রিভার্স বলল, মহারানী, আপনার আদেশ অমান্য করার দুঃসাহস যে আমাদের নেই। রানী বলল, তোমরা এখন যাও। রিভার্স বলল, লাশগুলো কি করব? রানী শরীরে জোর খাটিয়ে ধমক দিয়ে বললেন, লাশ বলবে না, ছোট মহারাজা বলো। রিভার্স বলল, মাফ করবেন মহারানী, আমি ডাকা না পর্যন্ত কেউ ভিতরে প্রবেশ করবে না। সবাই চলে গেল, কিন্তু রিভার্স আবার ফিরে এসে বলল, মহারানী, একটা জরুরি কথা ছিল। রানী বলল, বলো। রিভার্স বলল, আপনার দেওয়া তলোয়ার এক শক্তি ভেঙে ফেলেছে। রানী অবাক চোখে তাকিয়ে রিভার্সকে যেতে বলল। সবাই বাইরে। রিভার্স সোফিয়াকে বলল, আচ্ছা, ছোট মহারাজার লাশ দিয়ে কি করবেন? সোফিয়া বলল, একই প্রশ্ন তো আমারও। এইদিকে ঋতু বুঝতে পারছে না তাকে কে রক্ষা করলো, দেখাও যাচ্ছে না কে অদৃশ্য। ঋতু বসে ভাবছিল কি করবে। ব্যাগপত্র গুছিয়ে বসে আছে, নীল নেই, কোনোদিন আর ফিরে আসবে না। এখানে থেকে কি হবে, আবার কোনো বিপদ হতে পারে। এমন সময় জানালার থাই গ্লাসে ঠকঠক শব্দে ঋতুর ধ্যান থেকে ফিরে আসে। অদৃশ্যভাবে একাই লেখা হচ্ছে, আপনার কোনো চিন্তা নেই, আমি আছি আপনার পাশে ছায়ার মতো। ঋতু বলল, আপনি সামনে আসেন। আবার লেখা হলো, অনুমতি নেই। ঋতু বলল, আপনি কে? অদৃশ্য শক্তিটা বলতে গিয়েও বলতে পারল না সে কে। ঋতু আর কিছু বলল না, সে নীলের চিন্তায় বিভোর। নিজের হাতে কি করে অমানুষের মতো খুন করলো। এখন ঋতুর মাথায় কিছুই ঢুকছে না। বিছানাতে নীল রক্ত লেগে আছে, সব কেমন উল্টোপাল্টা লাগছে। চোখের পানি যেন আর বাদ মানছে না। ব্যাগট্যাগ গুছিয়ে নিয়ে ঋতু বের হয় বাবার বাড়ির উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে ভাবে, ঋতু বাসায় গিয়ে মা বাবাকে কি বলবে যখন জিজ্ঞেস করবে নীল কোথায়। এইসব ভাবতে ভাবতে বাসার সামনে চলে গেল, কিন্তু ঋতু বাসায় নিয়ে গিয়ে গাড়ি ঘুরিয়ে আবার নীলের বাসার দিকে রওনা দিল। এইদিকে অ্যাথেন্স শহরে রানীর ছেলের চোখে কাতর। ছেলেকে একটি কাচের ভিতরে রেখেছে মায়াশক্তি বলে, যাতে পচে না যায়। পরের দিন সকালে রিভার্স আর সোফিয়াকে ডাকা হয় রাজদরবারে। রাজদরবারে বলতে গোপন বৈঠকখানায় ডেকে রানী জিজ্ঞেস করে, ইথানকে কে হত্যা করেছে? সোফিয়া বলল, ঋতু নামে একটি, কিন্তু সে ইথানের দ্বিতীয় স্ত্রী ছিল। রানী বলল, সে কি বেঁচে আছে?
সোফিয়া বলল, জি সে বেঁচে আছে। রানী রাগান্বিত হয়ে বলল, কি আমার ছেলেকে মারতে তোমাদের হাত কাঁপলো না? কিন্তু সোফিয়া বলল, মহারানী সে একটি মায়াশক্তি ছিল যার সাথে আমরা পেরে উঠতে পারিনি। রানী বলল, কি একটা সামান্য মায়াশক্তির কাছে তোমরা দুইজন মানুষ পারলে না? সোফিয়া বলল, আমার যা ধারণা সেটা সাধারণ কোনো শক্তি নয়, আপনার দেওয়া তলোয়ার ভেঙে ফেলেছে। রানী বলল, তাহলে তো দেখতে হচ্ছে কে এই মায়াশক্তি। রানী এলিজা রিভাসকে আদেশ দিলেন যেভাবেই হোক ঋতুকে তার সামনে হাজির করতে। রিভাস সাথে দুইটা নেকড়ে নিয়ে ঋতুর বাড়িতে গেল। রিভাস গিয়ে দেখলো ঋতু কান্না করছে। ঋতু যাতে পালাতে না পারে তাই নেকড়েগুলো আগেই দরজা আটকে দাঁড়ালো। ঋতু বলল, রিভাস এইসব কি, তুমি কি চাও? রিভাস বলল, রানীর হুকুম, আজ তার সামনে তোমাকে হাজির করতে হবে। ঋতু বলল, না আমি যাব না। রিভাস নেকড়েগুলোকে ইশারা করতেই ঋতুকে নিয়ে হাওয়া একেবারে রাজদরবারে। নেকড়েগুলোর সাথে ঋতুকে দেখে রাজদরবারের সবাই দাঁড়িয়ে যায়, কিন্তু সবার ধারণা ছিল ঋতুকে হয়তো রানী এলিজা মৃত্যুদণ্ড দিবে। ঋতু হা করে সবার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে প্রাচীন যুগে আছে, শুধু তাকিয়ে এদিক সেদিক দেখছে। এমন সময় রানী নরম গলায় জিজ্ঞেস করলো, তুমি কি ঋতু? ঋতু বলল, জি আমি। হাত দিয়ে ইশারা দিয়ে ডাকলো, এইদিকে আসো। ঋতু মাথা ঘুরিয়ে আশেপাশে তাকাচ্ছে, কিন্তু কেউ যাচ্ছে না। তখন আবার রানীর দিকে তাকাই। রানী আবার ডাকলো, ইশারায় বুঝালো, তুমি আসো। ঋতু সিঁড়ি বেয়ে এক পা দুপা করে রানীর কাছে গেল, কিন্তু ঋতুর চোখ নীল রং ধারণ করছে আস্তে আস্তে। রানী তাকিয়ে দেখছে কিন্তু কিছুই বলছে না। যখন ঋতুর পোশাক পরিবর্তন হয়ে কালো হয়ে যায় তখন রিভাস বুঝতে পারে কিছু একটা গন্ডগোল আছে, তাই ঋতুকে আটকানোর জন্য দৌড় দেয় রিভাস। পাশেই দাঁড়িয়ে আছে দেহরক্ষী সোফিয়া। সামনে এসে দাঁড়াতেই ঋতু হাতের ইশারা করতেই ছিটকে দূরে পড়ে যায়। ঋতু গিয়ে দাঁড়ালো রানীর সামনে, ঘাটটা বাঁকা করে বলল, বুড়ি তোর দিন শেষ। ঋতু আঙুল থেকে বড় বড় নখ বের হয় আর রানীর বুকে নখগুলো ঢুকিয়ে দিয়ে দুই দিকে টান দিয়ে দুই ভাগ করে দুই দিকে ফেলে দেয়, আর রানী শেষ। সবাই অবাক হয়ে তাকিয়ে দেখছে, আর রিভার্স যাওয়ার আগেই রানী শেষ। ঋতু হা করে ভয়ঙ্কর এক হাসি দেয়। সবাই ভয় পেয়ে যায়, কিন্তু কেউ বুঝতে পারছে না এই ঋতু আসলে কে আর কি চাই। তো এভরিওয়ান, এটি ছিল নিয়তি গল্পের ফার্স্ট সিজন। তো তোমরা যদি সেকেন্ড সিজন চাও তাহলে তোমরা একটু বেশি বেশি কমেন্ট করে জানাইও। ধন্যবাদ।